হ্যালো সবাইকে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ডিকোড করতে যাচ্ছি পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ একটি ব্র্যান্ডের পিছনের গল্প। ভাবা যায় কিভাবে স্রেফ একটা ঘড়ির কোম্পানি বিশ্বব্যাপী এতটা প্রভাব বিস্তার করল আর তৈরি করল এক বিশাল সাম্রাজ্য। আজকের এই বিজনেস কেস স্টাডিটা সত্যিই দারুণ রোমাঞ্চকর হতে যাচ্ছে। শুরুতেই একটা ব্যাপার একটু কল্পনা করা যাক। একটা ঘড়ি যার দাম 10 লাখ, 50 লাখ কিংবা বলুন 1 কোটিরও বেশি। মানে লিটারেলি একটা ঘড়ির পেছনে এত টাকা। আর সবচেয়ে মজার বা অবাক করা ব্যাপারটা কি জানেন? এত বিশাল অঙ্কের টাকা খরচ করতে প্রস্তুত থাকার পরও ক্রেতারা স্রেফ এই ঘড়িটা হাতে বরার জন্য বছরের পর বছর হাসি মুখে ওয়েটিং লিস্টে বসে থাকতে রাজি। আর ঠিক এখানে চলে আসে আজকের সবচেয়ে বড় প্রশ্নটা, আসলে কি আছে এই ঘড়িতে? কি এমন জাদুকরী ব্যাপার আছে যেটা এই আকাশছোঁয়া দামটাকে জাস্টিফাই করে? চলুন এই পুরো রহস্যটা আজ ধাপে ধাপে আনলক করা যাক। গল্পের শুরুটা ১৯০৫ সালে। মাত্র ২৪ বছর বয়সী এক তরুণ হ্যান্স উইলসডর্ফ লন্ডনে একটা ঘড়ির ব্যবসা শুরু করলেন। সময়টা এমন ছিল যখন পকেট ঘড়ির রাজত্ব, আর হাতঘড়ি ওটাকে মানুষ রীতিমতো মেয়েলি ফ্যাশন বলে হাসাহাসি করত। কিন্তু এই তরুণের ভিশন ছিল একদম ক্লিয়ার। চারপাশের মানুষের উপহাসকে পাত্তা না দিয়ে সেই ভিশনের উপর বাজি ধরেই ১৯০৮ সালে তিনি একটা নাম রেজিস্টার করলেন, রোলেক্স। ছোট্ট, ক্যাচি আর দুনিয়ার যে কোনো ভাষায় খুব সহজে উচ্চারণ করা যায় এমন একটা নাম। তো চলুন বিষয়টির একদম গভীরে যাওয়া যাক। এই ব্র্যান্ডের বিশাল মূল্যায়নের পেছনের কারণগুলো কি কি? মূলত 5টা কোর পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই রোলেক্স সাম্রাজ্য। 1. এর উৎপত্তি। 2. ক্রাফটসম্যানশিপ বা নির্মাণশৈলী। 3. ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলা। 4. ব্র্যান্ড ভ্যালু ও মার্কেটিং। এবং 5. ইনভেস্টমেন্ট হিসেবে রোলেক্স। আমাদের প্রথম পিলার, দ্য অরিজিনস অফ রোলেক্স, অর্থাৎ একজন স্বপ্নদ্রষ্টার সেই ঐতিহাসিক বাজি যা এই অপ্রতিদ্বন্দ্বী বিলাসবহুল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। যেমনটা বলছিলাম, হ্যান্স উইলসডর্ফের একদম বদ্ধমূল ধারণা ছিল ভবিষ্যৎ হবে হাতঘড়ির। শুরুতে চারপাশের মানুষ এই আইডিয়াকে উপহাস করলেও তিনি তার সিদ্ধান্তে পুরোপুরি অটল ছিলেন। আর ওই যে রোলেক্স নামটা বেছে নিয়েছিলেন সেই মাস্টার স্ট্রোকটা, এবং তার এই দূরদর্শিতা পরবর্তীতে কতটা নিখুঁত প্রমাণ হয়েছিল তা তো আজ সবার চোখের সামনেই। এরপর আসি আমাদের দ্বিতীয় পিলারে, ক্রাফটসম্যানশিপ এবং কোয়ালিটি। সাধারণ সব মেটেরিয়ালের একদম ধরাছোঁয়ার বাইরের একটা ব্যাপার। এই স্লাইডটা একটা দারুণ উদাহরণ হতে পারে। সাধারণ ঘড়ির স্টিলগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্থায়িত্ব দেয়, কিন্তু রোলেক্স ওরা ব্যবহার করে সম্পূর্ণ নিজস্ব একটা সংকর ধাতু 904 ওয়েস্টার স্টিল। এটা যে শুধু প্রচণ্ড শক্তিশালী তাই নয়, রীতিমতো মরিচা প্রতিরোধী। আর শুধু স্টিল কেন, এই ঘড়িগুলোতে 18 ক্যারেট সোনা থেকে শুরু করে প্লাটিনামের মতো অত্যন্ত মূল্যবান ধাতুও ব্যবহার করা হয়। মানে একদম আক্ষরিক অর্থেই প্রিমিয়াম যাকে বলে। ভাবলে অবাক হতে হয়, একটা রোলেক্স তৈরি হতে কতগুলো সূক্ষ্ম ধাপ পার হতে হয়। একদিকে অত্যাধুনিক টেকনোলজি, অন্যদিকে অসম্ভব দক্ষ সব কারিগরদের হাতের নিপুণ ছোঁয়া। সব মিলিয়ে তৈরি হয় এক একটা মাস্টারপিস। আর হ্যাঁ, বাজারে আসার আগে এদের যে কি পরিমাণ কড়া কোয়ালিটি কন্ট্রোল টেস্টের ভেতর দিয়ে যেতে হয় তা কল্পনারও বাইরে। নিশ্চিত করা হয় প্রতিটা পিস যেন হয় শতভাগ নিখুঁত। এই সময় সাপেক্ষ প্রক্রিয়ায় মূলত ঘড়িটির গুণগত মানের আসল গ্যারেন্টি। এবার চলুন ৩ নম্বর পিলারে যাওয়া যাক, ডিমান্ড এবং সাপ্লাই। অভাবের ইকোনমিক্স আসলে কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এটা একটা দুর্দান্ত স্টাডি। ব্যাপারটা একটু ভেঙে বলি। রোলেক্স ঘড়িগুলো এতটা সময় নিয়ে এতটা নিখুঁতভাবে তৈরি করা হয় যে এদের প্রোডাকশন ভলিউম খুবই লিমিটেড। এর মানে হলো আজ পকেটে টাকা থাকলেই যে দোকানে গিয়ে একটা পপুলার মডেল কেনা সম্ভব হবে, বিষয়টা মোটেও তেমন নয়। এই যে মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষার তালিকা, এই আর্টিফিশিয়াল বা নিয়ন্ত্রিত স্ক্যারসিটিটাই কিন্তু গেম চেঞ্জার। মানুষের সাইকোলজি এমন, যা সহজে পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। আর এই জিনিসটাই রোলেক্সের ডিম্যান্ড আর মার্কেট ভ্যালুকে রকেটের গতিতে উপরে তুলে দিয়েছে। ৪ নম্বর পিলার, ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেটিং। রোলেক্স যে শুধু একটা টাইমকিপার নয়, বরং সাকসেস সেল করার একটা দারুণ মাধ্যম, সেটা এখানেই পরিষ্কার হয়ে যায়। রোলেক্স আসলে শুধু সময় দেখার কোনো যন্ত্র নয়, এটা বিশ্বব্যাপী সাফল্য আর অর্জনের একটা বিশাল প্রতীক। একবার খেয়াল করলেই দেখা যাবে দুনিয়ার বড় বড় বিজনেসম্যান, টপ ক্লাস অ্যাথলিট কিংবা বিখ্যাত সব অ্যাক্টরদের হাতে শোভা পাচ্ছে এই ঘড়ি। ফলে সাধারণ কেউ যখন একটা রোলেক্স কেনেন, তিনি আসলে শুধু একটা ঘড়ি কেনেন না, তিনি মূলত ওই সাকসেসের ফিলিং বা সফলতার অনুভূতিটা কেনেন। মনস্তাত্ত্বিক এই বিষয়টা ব্র্যান্ডের প্রতি মানুষের ক্রেজকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। আর মার্কেটিংয়ের ক্ষেত্রে তাদের কৌশল, সেটাও একদম পয়েন্ট টু পয়েন্ট এবং দুর্দান্ত। যেখানে সেখানে তারা ঢালাওভাবে অ্যাডভার্টাইজ করে না। মেজর টেনিস টুর্নামেন্ট,
এলিট গলফ চ্যাম্পিয়নশিপ বা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইয়ট রেসিং, ঠিক এই ধরনের প্রিমিয়াম জায়গাগুলোতেই তাদের দেখা মেলে। এই এক্সক্লুসিভ অ্যাপ্রোচটা ব্র্যান্ডের ওই এলিট ইমেজটাকেই আরও শক্তপোক্ত করে তোলে। ফাইনালি আমরা চলে এসেছি ৫ নম্বর পিলারে, অ্যাপ্রিশিয়েটিং অ্যাসেট বা বিনিয়োগ হিসেবে রোলেক্স। ইকোনমিক্সের দুনিয়ায় এটা সত্যিই একটা বিরল ঘটনা। এই সরাসরি তুলনাটা দেখলেই আসল ম্যাজিকটা বোঝা যায়। সচরাচর যে কোনো ভোগ্যপণ্যের ক্ষেত্রে কি হয়, কেনার পর যত দিন যায় দাম তত কমতে থাকে, তাই না? সাধারণ ঘড়ির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। কিন্তু রোলেক্সের পপুলার মডেলগুলোর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। ব্যবহারের পর এদের দাম কমার বদলে বরং অনেক সময় বেড়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর ঠিক এই কারণেই এগুলো এখন আর শুধু শৌখিন জিনিস নয়, বরং দারুণ একটা লুক্রেটিভ ইনভেস্টমেন্ট অপশনে পরিণত হয়েছে। তো এই এক্সপ্লেনারের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। একজন ভিশনারির অবিচল বিশ্বাস, নিখুঁত ক্রাফটসম্যানশিপ, স্ক্যারসিটির ইকোনমিক্স, স্মার্ট ব্র্যান্ডিং আর অসাধারণ ইনভেস্টমেন্ট ভ্যালু, এই সব কিছু মিলে তৈরি হয়েছে আজকের এই অপ্রতিদ্বন্দ্বী রোলেক্স সাম্রাজ্য। কিন্তু সবশেষে একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। ধরুন, যদি কখনো এত বিপুল পরিমাণ অর্থ হাতে আসে, তখন কি একটা রোলেক্স কেনাটাই জাস্টিফাইড মনে হবে, নাকি সেই অর্থ অন্য কোনো লাভজনক খাতে, অন্য কোনোভাবে কাজে লাগানো বেশি যুক্তিসঙ্গত? চিন্তা করার মতো একটা বিষয়, তাই না? এই অসাধারণ ব্র্যান্ডটির বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আরও গবেষণা করার এবং ভাবার সুযোগ তো সবসময় খোলা রইল।